হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আপনি কি জানেন ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় পাশের হার কত ছিল? মাত্র ৫৮.৮৩%, যেটা গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ন ছিল। এর পিছনে অনেক কারণ দায়ী থাকতে পারে, বাট মেজর কারণগুলোর মধ্যে অন্যতম ছিল ইংলিশ। ইংলিশে অনেক স্টুডেন্টের নাম্বার অনেক কমে গিয়েছিল, যার জন্য তার টোটাল সিজিপিও অনেক নেমে গিয়েছে। গ্রামগঞ্জে এরকম বহু জায়গা আছে যেখানে এই প্রশ্ন এতটাই কঠিন লেগেছে ছাত্রদের, যারা মুখস্থ কেন্দ্রিক পড়াশোনা করেছে তাদের জন্য এটা অত্যন্ত ডিফিকাল্ট একটা সিচুয়েশন ছিল। অনেকে ফেল করেছে, অনেকে ফেল না করলেও সিজিপিএতে বিশাল একটা ইম্প্যাক্ট করেছে, কারণ তারা হয়তো বা ই বা ডি বা সি এই ধরনের গ্রেড পেয়ে ওভারঅল গ্রেড সিজিপি তার কমে গিয়েছে। তো সামনে তো এসএসসি এক্সাম, আপনি অবশ্যই জানেন। আপনার বাচ্চার ব্যাপারে তো আপনার সচেতন হওয়া উচিত। কেন? আপনি যদি এর আগের বছরগুলোতে দেখেন, প্রশ্ন এত ক্রিটিক্যাল করা হয়নি। অ্যাভারেজ প্যারাগ্রাফ যদি কেউ মুখস্থ করতো, যেমন ট্রাফিক জ্যাম, লোডশেডিং, কিছু গতানুগতিক আপনার প্যারাগ্রাফ এবং লেটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি বেশ কিছু সাজেশন মেনটেন করে আগের বছরের প্রশ্নগুলো মেনটেন করে পড়লেই, মুখস্থ করলেই মোটামুটি একটা ভালো মার্কস পেয়ে যেতেন। কিন্তু এইবার পুরোপুরি ব্যতিক্রম একটা ঘটনা ঘটলো। কোয়েশ্চেনটা ইন্টারমিডিয়েটে এমন আসে যে মুখস্থ কেন্দ্রিক ছাত্ররা এই প্রশ্নর উত্তর বুঝতেই পারেনি কীভাবে দিবে। তারা ভয় পায়, ঘাবড়ে যায় এবং ওভারঅল তাদের সিজিপিএ কমে যায়। তো আজকের থেকে আরও ২০ বছর আগেও যদি আপনি দেখেন যে আমাদের এডুকেশন সিস্টেমটা ইংরেজি শেখার ক্ষেত্রে এমন ছিল যে শুধুমাত্র রাইটিং পার্টটাতেই আমরা মনোযোগ দিই। সেই কারণে আপনি দেখবেন যে আমাদের অ্যাসেসমেন্ট থেকে শুরু করে সব কিছু রাইটিং কেন্দ্রিক, যার দরুন যেটা হয় যে স্টুডেন্টরা আসলে নিজেদের মনের কথা নিজেদের মতো করে বলতে পারে না। অল্প কিছু গুটি কয়েক শিক্ষার্থী যাদেরকে খুব ভালো গাইডলাইন দেওয়া হয়, তারা ছাড়া বেশিরভাগ এই ঘটনাটি ঘটে থাকে। তাহলে আমরা আসলে কি করতে আছি? আমার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে, আপনি যদি আপনার সন্তান এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকে, আপনি চেষ্টা করেন তাকে শুধুমাত্র মুখস্থ নির্ভর না করে, হ্যাঁ, সাজেশন আপনি ফলো করেন, আপনি বিগত প্রশ্নগুলো ফলো করেন, কিন্তু পাশাপাশি আপনি চেষ্টা করেন যাতে আপনার বাচ্চা ইংরেজিতে সেন্টেন্সকে নিজের মতো করে বানিয়ে লিখতে পারে। সে যাতে তার মনের ভাবটাকে বানিয়ে লিখতে পারে, সে নিজের মতো করে যাতে লিখতে পারে। ঠিক আছে, ট্রেডিশনাল মুখস্থবিদ্যা দিয়ে আসলে প্রথমত সে তো স্কিল ডেভেলপ করতেই পারছে না, কারণ ম্যাট্রিক শেষ করার পরে যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা হয় তখন কিন্তু এই ছাত্রগুলো এই ধাক্কাটা খেলো। অনেকে বলছে যে এই রিসেন্ট গভর্নমেন্ট আসলে চেয়েছিল যে পরীক্ষার্থীদেরকে আরও বেশি পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য তারা প্রশ্নটা একটু কঠিন করেছে, প্লাস যারা মার্কস দিয়েছে তারাও খাতা খুব কঠিনভাবে দেখেছে, মূল্যায়নটা খুব স্ট্রিক্টলি করেছে। তো সব কিছুর কারণে আসলে আমাদের এই রেজাল্টের যে বিশাল পতনটা আমরা দেখতে পেলাম। এখন এটা কি আসলে ছাত্ররা এককভাবে দায়ী? এটা বলা আমার মনে হয় ঠিক হবে না, কারণ আমরা গত অনেক বছর যাবৎ একই প্যাটার্নে মুখস্থ বিদ্যার উপরেই নির্ভর করে পড়াশোনা করছি। তো এখন আপনারা যারা সচেতন বাবা মা, যারা সচেতন ছাত্র, যারা চায় ফিউচারে ইংরেজিটা শুধুমাত্র পরীক্ষার হলে সিজিপিএ, অর্থাৎ আপনি শুধু ৮০ পাবেন আর ৯০ পাবেন আর ১০০ পাবেন, এইটাকে টার্গেট না করে আপনি চেষ্টা করেন আপনি এই পরীক্ষাতেও যাতে ভালো করতে পারেন, প্যারালালি আপনার ইংরেজির স্কিলটা যাতে ডেভেলপ হয়। অর্থাৎ এমনও অনেক স্টুডেন্ট আছে যে বাস্তব জীবনে সে ৫০ বা ৬০ পেয়েছে বাংলা মিডিয়ামে, অনেক স্টুডেন্ট, কিন্তু পরবর্তী জীবনে গিয়ে সে ভালো কমিউনিকেশন করতে পারছে, ইউনিভার্সিটিতে ভালো পারফর্ম করছে, অ্যাডমিশন টেস্টে ভালো করছে, দেশের বাইরে যেতে যাচ্ছে, তার 6.5 বা 7 স্কোর দরকার, সে ওখানে ভালো করছে, সে প্রফেশনাল লাইফে অনেক ভালো করছে, সে ফ্রিল্যান্সিং করছে, সে ওখান থেকে ব্লগিং শিখছে, বিভিন্নভাবে তার ইংরেজির স্কিলটা ভালো ডেভেলপ হওয়ার কারণে সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে সে কী করতে পারছে, টাকা ইনকামের দিকেও ঝুঁকতে পারছে। অর্থাৎ এখন আর সেই আগের দিন নেই যে ভাই আপনি পড়াশোনা শেষ করবেন, অনার্স করবেন, মাস্টার্স করবেন, একটা সার্টিফিকেট নেবেন, তার পরবর্তীতে আপনি জব পাবেন ১৫,০০০, ২০,০০০, ২৫,০০০ টাকার, সেটার জন্য বসে থাকার দিন আসলে এখন চলে গেছে অনেক আগে। এখন কেউ যদি বলে যে ভাই আমাদের দেশে তো কাজ নেই, তাহলে আমাদের সকলে একটা উপদেশ বা পরামর্শ হবে যে আপনি চেষ্টা করেন অনলাইন প্ল্যাটফর্মগুলোকে কাজে লাগিয়ে আপনার যে স্কিল বা ইন্টারেস্ট আছে সেগুলোকে আপনি ডেভেলপ করার। আর প্রত্যেকটা গার্জিয়ানের কাছে অনুরোধ, সামনে এসএসসি পরীক্ষা, যদি বোর্ড আরও কঠিন প্রশ্ন করে ফেলে বা মুখস্থ নির্ভর প্রশ্ন না করে ফেলে, তাহলে আপনার বাচ্চার জীবনে একটা বিশাল নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। সেই জন্য আপনি চেষ্টা করুন আপনার বাচ্চাকে গতানুগতিক পড়াশোনার পাশাপাশি সে যাতে মুখস্থ কেন্দ্রিক পড়া বাদ দিয়ে নিজে নিজে ক্রিয়েটিভভাবে ইংরেজিটা লিখতে পারে। সেই জন্য আপনি
টিচারের কাছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ না করে আপনি চেষ্টা করেন নিজে অথবা আপনার বাচ্চাকে ধীরে ধীরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে টুলগুলো আছে যেমন চ্যাট জিপিটি, জেমিনাই, এগুলোর সাথে তাকে পরিচিত করার, কীভাবে এই টুলগুলোকে ইউটিলাইজ করে সে তার ল্যাঙ্গুয়েজ স্কিল এবং তার সাবজেক্টেরও যদি কোনো পড়া সে না বুঝতে পারে কীভাবে সে এটাকে ডেভেলপ করতে পারে, সেই বিষয়গুলো তাকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করুন। আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে দয়া করে বাংলাদেশের যারা প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে আছেন, যাদের অর্থনৈতিক অভাব রয়েছে, যারা চান যে ইন্টারনেট এবং মোবাইল কানেকশন যদি কারো থাকে, তাহলে আপনারা এআই টুলগুলো ইউটিলাইজ করে কিভাবে ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে ডেভেলপ করতে পারেন ভবিষ্যতের জন্য, ইনকাম সেন্টার চিন্তাভাবনা করার জন্য, কিভাবে একটা ইংরেজি ভাষা জানলে আপনি ব্লগিং থেকে ইনকাম করতে পারেন, ইউটিউবিং থেকে ইনকাম করতে পারেন। অ্যাটলিস্ট 5 থেকে 10টা ওয়ে আছে যার মাধ্যমে আপনি প্যাসিভ ইনকাম করা শুরু করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আপনার অ্যাক্টিভও অনেক ইনকামের রাস্তা বের হবে। সেটার জন্য ধৈর্য দরকার, আপনার অনেক বেশি সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে। আপনি লেগে থাকুন। এবং যারা এসএসসির পরীক্ষার্থী সকলের কাছে অনুরোধ, তোমাদের পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা গ্রামে গঞ্জে, যাদের টাকা পয়সার অভাবে পড়াশোনা করতে কষ্ট হয়, সকলের কাছে আমাদের এই চ্যানেলটা শেয়ার করো যাতে বেশি বেশি লোক এটার দ্বারা উপকৃত হতে পারে। আমি আসলে চাচ্ছি যে যতটুকু ফ্রি রিসোর্সের মাধ্যমে মানুষকে ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে শেখানো যায় সেই চেষ্টাটা করা। হ্যাঁ, এসএসসি এইচএসসির যেই হার্ডেল, যে প্রবলেম বা যে পরীক্ষার আমাদের উত্তীর্ণ হওয়ার যেই সংগ্রাম, সেটা আমাদের চালিয়ে যেতে হবে। কিন্তু পাশাপাশি আমরা ভবিষ্যতের জন্য স্কিল নির্ভর ল্যাঙ্গুয়েজ শিখি, যেটা দিয়ে আমরা ভবিষ্যতে টাকা এবং ক্যারিয়ারেও ভালো উন্নতি করতে পারি। হ্যাঁ, থ্যাংক ইউ।